আশঙ্কার মধ্যে আসার আলো। চট্টগ্রাম বন্দরে তেল গ্যাস বহনকারী 8টি জাহাজ। ফিলিং স্টেশনে আজও ভিড়। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। পদোন্নতি বাণিজ্য, অনিয়ম ও অবৈধ লেনদেন, দুর্নীতির প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার ভিডিপি ব্যাংকের এমডি। পদবঞ্চিতদের ক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। বড় পতনে ঢাকার পুঁজিবাজার। এক সপ্তাহে প্রধান সূচক কমেছে 350 পয়েন্টের বেশি। আজও প্রথম ঘন্টায় কমেছে 116 পয়েন্ট। বৈশ্বিক অস্থিরতাকে দায়ী করছে ডিবিএ। নানামুখী সংকট থাকলেও দেশে গাড়ি আমদানি হিড়িক। 8 মাসে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে 8712টি। কমেছে বিক্রি, দাবি ব্যবসায়ীদের। এবং মৌসুমে 4 মাস পেরিয়ে গেলেও কক্সবাজার নিশ্চিত হয়নি লবণের দাম। প্রতি মনে লোকসান গুনতে হচ্ছে 170 টাকা। দিশেহারা চাষিরা, সরকারের হস্তক্ষেপের আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এলএনজি ও এলপিজি বহনকারী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে জলসীমায় প্রবেশ করেছে। আসছে আরও 7টি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার আগে এসব জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজগুলোর মধ্যে 4টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, 2টিতে তরলীকৃত এলপিজি এবং 9টিতে সিমেন্টের কাঁচামাল ক্লিংকার রয়েছে। সব মিলে 15টি জাহাজে প্রায় 7.5 লাখ টন মালামাল রয়েছে। বাকি জাহাজগুলো চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, তা নিয়ে কিন্তু হরমুজ প্রণালীর সংঘাতে কিংবা যে ঝুঁকিপূর্ণ তৈরি হয়েছে, তার আগে কিন্তু বাংলাদেশের যে 15টি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে কিন্তু এসে পৌঁছেছে। 12টি জাহাজ এবং 3টি জাহাজ এর মধ্যে আর কিছুদিনের মধ্যে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে হরমুজ প্রণালীটা আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের যে জ্বালানি তেল সেগুলো বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় এবং তা মূলত আসলে হরমুজ প্রণালী দিয়েই বাংলাদেশের বন্দরগুলোতে আসে এবং সে কারণে আসলে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং যে 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে, তার মধ্যে আমরা দেখেছি যে বেশিরভাগই হচ্ছে এলপিজি এবং এলজি গ্যাস, এবং এর মধ্যে 4টি রয়েছে যে এলপিজি গ্যাসের মধ্যে এবং 9টি আছে যে সিমেন্টের কাঁচামাল ক্লিংকার, সেগুলো অর্থাৎ সব মিলিয়ে প্রায় 15টি জাহাজে 7.5 লাখ টন পণ্য রয়েছে। এবং যেই 12টি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং 3টি জাহাজ কিন্তু মধ্যে চলে আসবে বলে আমরা জানতে পেরেছি। এবং সামগ্রিক বিষয় নিয়ে চট্টগ্রাম বন্দর দুপুরে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং তারপরে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমাদের কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে। রাজধানী ওসমানীর স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডাক্তার জুবাইদা রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সাহসে তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। She was the torchbearer of democracy for all the democracy-loving people around the world. জাতিসংঘে একটি বহুল প্রচলিত উক্তি আছে, নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতিও এগিয়ে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আজ এই দিবসে বাংলাদেশের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই
আমাদের আগামীর পথকে আলোকিত করবে। আন্তর্জাতিক নারী দিবস 2026 হোক সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারের দিবস। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। পরিশেষে আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানাই আমার আন্তরিক অভিনন্দন এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আন্তর্জাতিক নারী দিবসে বক্তব্য রাখছিলেন জুবাইদা রহমান। জ্বালানির সংখ্যায় আজও ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি, চাহিদা বাড়ায়, অনেক পাম্পেই মিলছে না তেল। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। একটি দীর্ঘ লাইন এবং শত শত গাড়ি, এর পাশাপাশি গাড়িতে রয়েছে শত শত মানুষ। এই যে আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রাজধানী বিজয় সরণির যে ট্রাস্ট পাম্প, সেই পাম্পের সামনের অবস্থা। তবে এর মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, ট্রাস্টের পাম্পের এই যে শেষ পর্যায়ে, শেষের যে সারিটা দেখা যাচ্ছে, এই সারিটি দীর্ঘ 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত লম্বা। এটুকু আমরা জানতে পেরেছি। আসলে এই লম্বা লাইনের অন্যতম কারণ হচ্ছে যে জ্বালানি তেলের এই যে পাম্প ভিত্তিক যে সংকট, সেটি কিন্তু তৈরি হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। এখানকার যে আগত যে চালকরা, তারা অভিযোগ করছেন যে রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরে ঘুরে হূন্য হয়ে তারা এসেছেন এখানে এসেই যে শেষ মুহূর্তে দীর্ঘক্ষণ প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাইকের জন্য 2 লিটার তেল, বা এর পাশাপাশি যে প্রাইভেট কার বা অন্যান্য যানবাহন আছে তাদের জন্য যে 10 লিটার থেকে বৃদ্ধি করে, যেমন আমরা যে একটু বলি যে ব্যক্তিগত প্রাইভেট কারের জন্য 10 লিটার, মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার পর্যন্ত আসলে দেয়া হচ্ছে। তবে এই তেল কতটুকু তাদের শেষ সময়ের সম্বল, সেই প্রশ্নটাই কিন্তু তারা রাখছেন। তবে এখানকার যে পাম্প মালিক, তার সাথে আমরা পাম্প মালিক বা হচ্ছে পাম্পের যে পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বলি। তারা বলছেন যে এখনো পর্যন্ত এই যে ট্রাস্টের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক তারা ফুয়েল পাচ্ছেন। আমি আবারও বলছি যে এখানে যে চাহিদা রয়েছে, ট্রাস্ট পাম্প বা ট্রাস্ট ফিলিং স্টেশনের যে পরিচালক রয়েছেন তারা তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন, কিন্তু অন্যান্য যে পাম্পগুলি বন্ধ রয়েছে সেটি কিন্তু এখন বড় ধরনের প্রশ্নবিদ্ধ। কেন তারা এই পাম্পগুলি বন্ধ রেখেছেন? আসলে কি জ্বালানি সংকট, নাকি হচ্ছে যে তাদের অন্য কোনো কারণ রয়েছে? সেইটা কিন্তু এখনো পর্যন্ত মানে ধোয়া বা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে, এরকমটা আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই দীর্ঘ লাইন, এই লাইনের যে আসলে শেষ কখন হবে সেটা কিন্তু জানে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকে মিস করেছে তাদের অফিস, অনেকেই তাদের গন্তব্যে যেতে পারেনি। তবে এই যে হতাশার বাণী, সেইটি কিন্তু খুব তাড়াতাড়ি যেন অবসান ঘটে, সেটাই কিন্তু এখানকার আগত যে চালকরা তাদের চাওয়া। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর বিজয় সরণির, বিশেষ করে ট্রাস্ট পাম্প থেকে তেলের সর্বশেষ খবর। জ্বালানি তেল বিক্রি ও ভোগান্তির সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম বিজয় সরণিতে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। পদোন্নতি, বাণিজ্য, অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পরও বহাল তবিয়তে থাকায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী কর্মকর্তারা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বছরে 22 অক্টোবর আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন মীর মোফাজ্জল হোসেন। এরপর থেকেই বদলি ও কর্মকর্তাদের পদোন্নতি দেয়া শুরু করেন তিনি। এর প্রেক্ষিতে গেল বছরের 9 আগস্ট তার বিরুদ্ধে পদোন্নতিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা ও কর্মচারীরা। এখানেই শেষ নয়, তালিকা করে মানববন্ধনে অংশ নেয়া কর্মকর্তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয় ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে। অভিযোগ ভুক্তভোগীদের। একজনকে দূরে দূরে বদলি করলো। আন্দোলনত যারা আছে, দেখা যায় যার বাড়ি ঢাকা তাকে করছে ভোলা, যার বাড়ি ঢাকা তার পঞ্চগড়। জুনিয়রদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, এই জন্য আমরা আবেদন করেছি মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে আমাদেরকে মন্ত্রণালয় রাখছে এবং এরপর থেকে কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। ব্যাংকের পদোন্নতির বিষয়টাতে উনি আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতিটা দিয়েছেন। এখানে ঘুষ বাণিজ্য এবং দুর্নীতি করা হয়েছে, যে কারণে অনেক যোগ্য অফিসারগণ পদোন্নতি বঞ্চিত হয়েছে। এটা অবশ্যই ব্যাংকের জন্য ক্ষতিকর।
অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তদন্তে পদোন্নতির বিষয়ে অনিয়মের সত্যতা মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি অভিযুক্ত এমডির। ওইটা যদি সিদ্ধান্ত হয়ে যায় চিঠি আসবে, তো আমার চিঠি আমার কাছে আসবে, তখন আমরা কথা বলি ওর সাথে। এর ঠিক একদিন পর গেল বছরের 18 ডিসেম্বর ব্যাংকটির বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির আদেশ দেয় অর্থ মন্ত্রণালয়। তাতেও অগ্রগতি না থাকার নানা কারণ সামনে আনেন তিনি। পদোন্নতি নীতিমালা 2012 নামে পরিচিত, এটা অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদিত। সেই অনুমোদিত নীতিমালায় যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পদোন্নতি। এমন প্রেক্ষাপটে টিআইবি বলছে, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে ব্যাংক সহ আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব হয়ে পড়বে। পদোন্নতি পাওয়ার মতো যোগ্যতা হওয়া সত্ত্বেও যদি তাদেরকে বঞ্চিত করা হয়ে থাকে তাহলে এটা অনিয়ম। যারা পরবর্তীতে পদোন্নতি পাচ্ছে তারা কোনো রকমের লেনদেনের বিনিময় পাচ্ছে কিনা বা কোনো রকমের ফেভারিটিজম কাজ করেছে কিনা, অর্থাৎ কাউকে ব্যক্তির পরিচয় অবস্থান কারণে ফেভার করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলির খতিয়ে দেখা দরকার। সারা দেশে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের প্রায় 250টি শাখা আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। সরাসরি চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। একটু বলে রাখি, সেটি গত সপ্তাহে কিন্তু ডিএসসি প্রধান সূচক সেটি কিন্তু 350 পয়েন্ট কিন্তু হারিয়েছে। এছাড়া 20,000 কোটি টাকার মতো বাজার মূলধনও কিন্তু কমেছে। আজকের যে বাজার সেটি কিন্তু আমরা দেখছি যে একইভাবে কিন্তু নিম্নমুখী অবস্থায় কিন্তু আমরা দেখছি। সেক্ষেত্রে 149 পয়েন্ট কিন্তু কমেছে ডিএসসি প্রধান সূচক। অবস্থান করছে ডিএসসি এক্স 5091 পয়েন্টে। 1025 পয়েন্ট অবস্থান করছে ডিএসসি সরিয়া সূচক 22 পয়েন্ট হারিয়ে। এছাড়া 59 পয়েন্ট কমেছে ডিএসসির বিশেষায়িত ডিএসসি 13 সূচক। অবস্থান করছে 1951 পয়েন্টে। এছাড়া 61,627টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি 204 কোটি 77 লাখ টাকা। এছাড়া 22টি কোম্পানির শেয়ার কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, 340টি কিন্তু অপরিবর্তিত এবং 340 নিম্নমুখী অবস্থায় রয়েছে এবং অপরিত মাত্র 20টি। সেক্ষেত্রে একটি কিন্তু শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে সর্বোচ্চ পরিমাণ সংখ্যক প্রতিষ্ঠানের কিন্তু নিম্নমুখী অবস্থায় রয়েছে শেয়ারের দাম। একটু জানতে চাই টপ 20 পর্যায়ে রয়েছে যে প্রতিষ্ঠানগুলো টপ 20-তে। সেই 20-র প্রথমে আমরা দেখছি যে সিটি ব্যাংক ব্যাংকিং প্রতিষ্ঠান অবস্থান করছে 28 টাকা 70 পয়সার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 2 নম্বর অবস্থানে স্কয়ার ফার্মা, 3 নম্বর ওরিয়ন ইনফিউশন, 4 নম্বর ব্র্যাক ব্যাংক এবং রবি রয়েছে 5 নম্বরে। সেক্ষেত্রে সব মিলে বলা চলে যে মধ্যপ্রাচ্য সার্বিক সংকট সব কিছু মিলে কিন্তু একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে ডিএসসিতে। সো এই ছিল সবশেষ ডিএসসির। নানামুখী সংকট থাকলেও ঈদকে সামনে রেখে গাড়ি আমদানির প্রতিযোগিতা শুরু হয়েছে। গত 8 মাসে শুধু চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে 8,712টি গাড়ি। তবে বিক্রি তুলনামূলক কম দাবি ব্যবসায়ীদের। সাগরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের প্রথম 2 মাসে চট্টগ্রাম বন্দরে বিশেষায়িত 4টি জাহাজে করে আমদানি করা 1,671টি গাড়ি খালাস হয়। আর 2025 সালের পুরো বছরে 31টি জাহাজে করে আমদানি হয় 14,164টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এই মুহূর্তে 409 ইউনিট গাড়ি আছে যেগুলো 30 দিনের কম সময় ধরে আমাদের কারশেডে অবস্থান করছে। আর 411 ইউনিট আছে যেগুলো আমাদের 30 দিনের অধিক সময় হয়ে গেছে, আমরা চিঠি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিকে 2025-26 অর্থ বছরের 8 মাসে ডেলিভারি নেওয়া 8,712টি গাড়ির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,448 কোটি টাকা। অর্থনীতি যে উন্নয়ন সূচকে যাচ্ছে সেটি এটার ইঙ্গিত বহন করে। আগের অর্থ বছরে এই সময়ের তুলনায় 1020টি বেশি গাড়ি ডেলিভারির পাশাপাশি বাড়তি রাজস্ব আদায় হয়েছে 90 কোটি টাকা। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কারশেডে বর্তমানে গাড়ি রয়েছে 820টি। এর মাঝে 400 গাড়ি আবার নিলামযোগ্য। গাড়ি আমদানির পাশাপাশি ডেলিভারি বাড়লেও বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। আমদানি অনুযায়ী গাড়ি বিক্রি না হলেও শুধু বন্দরের অতিরিক্ত মাসুলের কারণে দ্রুত ডেলিভারি নিতে বাধ্য হচ্ছেন তারা। অতিরিক্ত ওয়ারফ্রেনের কারণে আমরা চাচ্ছি আমাদের গোডাউনে গাড়িটা স্টক থাক।
নির্বাচন ও ঈদকে সামনে রেখে চাহিদা বাড়তে পারে আশায় গাড়ি আমদানি করে এখন ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি বারবিডার এই সাবেক নেতার। সরবের ভাড়া দিতে পারতেছি না, বেচা কিনা খুবই খুবই খারাপ, মানুষের কাছে আসলে টাকা নাই। বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে সিসির প্রকারভেদে 800 থেকে 850% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। মৌসুমের 4 মাস পেরিয়ে গেল, নিশ্চিত হয়নি লবণের ন্যায্য মূল্য। এমন পরিস্থিতিতে দিশেহারা কক্সবাজার উপকূলের হাজারো লবণ চাষি। ন্যায্য মূল্য নিশ্চিত করতে নতুন সরকারের দিকে তাকিয়ে তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের সফুলদণ্ডী উপকূলে বাজারপাড়ার লবণ চাষি জিয়ার খান গেল বছর 3 কানি জমিতে লবণ চাষ করে লোকসান গুনতে হয়েছে প্রায় 1.5 লাখ টাকা। এবারও 3 কানি জমিতে লবণ মাঠ করলেও ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় দিন কাটছে তার। আমরা লবণের দাম চাই, মনের পিছিয়ে 400 টাকারই পড়ছে, এখন আমরা পাইছি যে 200 টাকা করি। মৌসুমের 4 মাস পার হলেও এখনও নিশ্চিত হয়নি লবণের ন্যায্য মূল্য। চাষিদের দাবি, প্রতিমণ লবণ উৎপাদনে খরচ হয় 350 থেকে 400 টাকা, অথচ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে মাত্র 180 থেকে 200 টাকায়। লবণের মাঠ করতেছি, লবণের মাঠের কোনো লাভ নাই। এখানে যেগুলা খাচ্ছে এগুলার বেতন উঠবে না, যেভাবে লবণের দাম আছে বর্তমান। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। প্যাকেট মূল্য 40 টাকা, আমাদের মাঠের লবণ 3 টাকা। মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন লবণ চাষী কল্যাণ সমিতির নেতারা। প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, কোরামিন বেসিসে ইমিডিয়েটলি প্রতিটা লবণের আমদানি বন্ধ করা হোক, তাহলে হয়তো চাষিরা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা আছে। চলতি মৌসুমে 27,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 4 মাসে উৎপাদন হয়েছে মাত্র 4,70,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এ সময় বাণিজ্য। সমাজ কল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য 4 নারী পেলেন রাধুনী কীর্তিময়ী সম্মাননা 2025। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় জনসম্মুখে তুলে ধরার কীর্তিময়ী সাংবাদিক সম্মাননা পান কাউসার সোহেলি। বঞ্চিতা নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কীর্তিময়ী হিতৈষী সম্মাননা পান নূর নাহার। দেশজুড়ে অসংখ্য নারী কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোসাম্মদ সুরেয়া ফারহানা রেশমা কীর্তিময়ী উদ্যোক্তা সম্মাননায় ভূষিত হন। কীর্তিময়ী ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা লাভ করেন ঋতুপর্ণা চাকমা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাধারণ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য বিশেষ 2টি স্কিম চালু করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। রোববার ব্যাংকটি জানায়, নারী দিবসে শুধু নারীদের জন্য জয়ী স্কিমে 3 বছর মেয়াদে এককালীন আমানতে দেওয়া হবে 9.5% মুনাফা। প্রতি 1 লাখ টাকায় ত্রৈমাসিক মুনাফা পাবেন 2,375 টাকা। এছাড়া স্বাবলম্বী স্কিমে 18 বছরের ঊর্ধ্ব নারীদের জন্য 3 থেকে 6 বছর মেয়াদে জমা টাকায় মুনাফার হার হবে সর্বোচ্চ 10%। নারী উদ্যোক্তাদের জন্য থাকছে 10 লাখ টাকার বিনা জামানতে ঋণ। এছাড়া বিশেষ ক্ষেত্রে 5% সুদেও ঋণ দেবে ব্যাংকটি। দেখছেন এ সময় বাণিজ্য। বইমেলায় চলছে বার্জার বাংলার রঙে বাংলা নামে 1432 ক্যাম্পেইন। বাংলার শিকড়কে আরও মজবুত করতে বিভিন্ন রঙের বাংলা নামের একটি বই বের করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবার রঙের 1432টি বাংলা নাম বের করার উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিষ্ঠানটির সিইও জানান, এ পর্যন্ত 50টি রঙের বাংলা নাম বের করা গেছে। এই ক্যাম্পেইনে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন। এছাড়া শিশুদের জন্য রাখা হয়েছে ছবি রং করার কর্নারও। বইমেলায় ঘুরতে এসে শিশুরা তাদের পছন্দ মতো ছবি রং করতে পারছেন। আমরা আসলে প্রতিটা রঙের বাংলা নাম বের করতে চাই। 50-এরও বেশি রঙের বাংলা নাম তৈরি করেছি, যেগুলো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। যে কেউ রেজিস্ট্রেশন করে সেখানে গিয়ে বাংলা নামটা প্রপোজ করতে পারবে এবং তার দেওয়া বাংলা নামটা আমাদের রঙের অভিধানেও স্থান পেতে পারে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা সবগুলো রঙের নামই আস্তে আস্তে বাংলায় তৈরি করব, যাতে করে মানুষজন বাংলা নামে এই রঙগুলোকে চেনে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। নারী শিক্ষার হার বাড়াতে বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেন। নারী শিক্ষার এই যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটিকে তৃতীয় বিশ্বের একটি সফল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। কাল বাদ পরশু অর্থাৎ আগামী 10ই মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে প্রান্তিক দরিদ্র পরিবারের নারী প্রধানরা প্রতি মাসে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায় নারীদের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও সাহসী সমাজ সংস্কারের কল্যাণ ও অর্থনীতির চাকাকে সচল রাখে। তৈরি পোশাক শিল্পে নিয়োজিত লক্ষ লক্ষ নারী আমাদের রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি। দেশের জিডিপির প্রায় 16% অবদানকারী গৃহস্থলীর কাজ শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প, সাহিত্য, কলকারখানা ও নির্মাণ সব ক্ষেত্রেই নারীর অবদান অসামান্য। নারী দিবসে আলোচনার সভায় বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এরপরে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আশঙ্কার মধ্যেই আসার আলো। চট্টগ্রাম বন্দরে তেল গ্যাস বহনকারী 8টি জাহাজ ফিলিং স্টেশনে আজও ভিড়। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। পদোন্নতি, বাণিজ্য, অনিয়ম, অবৈধ লেনদেন, দুর্নীতির প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার ভিডিপি ব্যাংকের এমডি। পদবঞ্চিতদের ক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং বড় পতনে ঢাকার পুঁজিবাজার, এক সপ্তাহে প্রধান সূচক কমেছে 350 পয়েন্টের বেশি। আজও প্রথম পৌনে 2 ঘন্টায় কমেছে 170 পয়েন্ট। বৈশ্বিক অস্থিরতাকে দায়ী করছে ডিবিএ। এই ছিল এ সময় বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।